আসসালামু আলাইকুম। তোমরা যারা বর্তমানে ক্লাস 9 অথবা 10 এ পড়ো শিক্ষার্থী রয়েছো, তাদের জন্য আজকের এই ক্লাসটি। আজকের এই ক্লাসে তোমাদের সাধারণ গণিত বইয়ের 13তম অধ্যায় অর্থাৎ সসীম ধারা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো আলোচনার শুরুতে তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ বিষয় জানাতে চাই যে বিগত বছরের বোর্ড পরীক্ষাতে এখান থেকে মূলত একটা করে সিকিউ কোশ্চেন এবং দুইটা করে এমসিকিউ কোশ্চেন আসছে। আমরা জানি কি যে প্রত্যেকটা সিকিউ কোশ্চেনের জন্য আমাদেরকে 10 মার্ক বরাদ্দ থাকে এবং দুইটা এমসিকিউ মানে প্রত্যেকটা এমসিকিউর জন্য যদি আমাদের 1 নাম্বার করে বরাদ্দ থাকে, তাহলে দুইটা এমসিকিউর জন্য আমাদের কত নাম্বার থাকতেছে? 12 নাম্বার। তার মানে বলতে পারো হচ্ছে এখানে টোটাল হচ্ছে তোমার 12 নাম্বার শুধুমাত্র এই একটি অধ্যায় থেকে আসতেছে, ঠিক না? তাহলে দেখো তোমার সাধারণ গণিত বইয়ে মোটামুটি 17টি অধ্যায় আছে। 17টি অধ্যায় থেকে কিন্তু আমাদের এসএসসি বোর্ড পরীক্ষায় 10টা কোশ্চেন থাকে। কয়টা কোশ্চেন থাকে? 10টা কোশ্চেন থাকে। তাহলে যদি একটু খেয়াল করে দেখো, এই একটি মাত্র অধ্যায় থেকে, তার মানে 13.1 এবং 13.2 থেকে যদি আমাদের একটা সিকিউ কোশ্চেন এবং দুইটা এমসিকিউ কোশ্চেন পাই, তাহলে বলতে পারি যে এই 17টা অধ্যায়ের মাঝখানে এই অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ। এই ক্লাসটিও গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। চলো তাহলে এই ক্লাসটি আমরা মনোযোগ দিয়ে শেষ করি। এই অধ্যায়টির নাম কি? সসীম ধারা। দেখো এখানে আমাদের দুটো শব্দ রয়েছে, একটা হচ্ছে সসীম আর একটা হচ্ছে ধারা। সসীম মানে কি তোমরা সবাই জানো? সসীম মানে যার সীমা রয়েছে বা যার নির্দিষ্টতা রয়েছে। ঠিক, ধারা শব্দটি কি? ধারা শব্দটি সম্পর্কে ধরে নাও যে আমাদের কোনো কিছু জানা নাই, তাহলে চলো আমরা জেনে নিই ধারা শব্দটি মানে কি। তো ধারা শব্দটা বুঝতে হলে আমাদের একটা শব্দের সাথে পরিচিত হতে হবে। আমি পরিচিত বলবো না, তোমরা সবাই আমি জানি যে এই শব্দটির সাথে পরিচিত, যেটা হচ্ছে সিকোয়েন্স। এখন দেখো সিকোয়েন্স কিন্তু আমরা ওভারঅল সবাই জানি, কিন্তু সিকোয়েন্সের বাংলাটা কি? সিকোয়েন্সের বাংলাটা হচ্ছে অনুক্রম। কি? অনুক্রম। এখন দেখো ভাইয়া, এখানে কি আছে? ক্রম আছে। তার মানে কি এই যে ক্রম শব্দটা বা ক্রমান্বয় শব্দটা কিন্তু আমরা সেই ছোটবেলা থেকে ব্যবহার করে আসতেছি। তাহলে অনুক্রম বিষয়টা ক্রমের ভেতরে রেখে কোনো কিছু হবে না। তার মানে কি অনুক্রম বিষয়টা যে ক্রমের কিছু একটা থাকবে। এখানে ধরো আমাকে কিছু সংখ্যা দেওয়া আছে 2 6 8, তারপর 4, তারপর 10। এখন তোমাকে যদি বলি যে এই সংখ্যাগুলো তুমি একটু ক্রমান্বয়ে সাজাও তো, তাহলে কি করবা? নরমালি তুমি লিখবা 2, 4, 6, 8, 10। আমি কি ঠিক বলছি? এভাবেই লিখবো না? তাহলে দেখো এই যে এরকম ভাবে যে 2, 4, 6, 8, 10 কি করছো মূলত? ছোট থেকে বড় আকারে সাজাইছো। এখানে দেখো যাচ্ছে 2 এর থেকে 4, 4 এর থেকে 6, 6 এর থেকে 8, 8 এর থেকে 10। তাহলে যদি তোমাকে জিজ্ঞেস করা হয় যে পরবর্তী সংখ্যাটা কত, পরবর্তী সংখ্যাটা অনায়াসে বলতে পারবো হচ্ছে 12, ঠিক না? কিভাবে বললাম? কারণ তুমি এখানে দেখছো যে 4 থেকে যদি আমি আগের পদটাকে বাদ দেই, তাহলে আমার পার্থক্যটা কত পাচ্ছি? 2। সেম ভাবে যদি এখানেও 6 থেকে যদি 4 কে বাদ দেই, তাহলে পাচ্ছি 2। একইভাবে যদি বলি 8 থেকে 6 কে বাদ দেই, তাও হচ্ছে 2, এবং 10 থেকে যদি আগের পদটাকে বাদ দাও, তাও কিন্তু 2 পাচ্ছি। তাহলে আমি অনায়াসে বলতে পারি যে 10 এর সাথে যদি আমি 2 যোগ করি, তাহলে কিন্তু পরের পদটা পেয়ে গেছি ভাই। একটা উদাহরণটা নিই, যেরকম 1, 5, 9, 13, ডট ডট। এখন তোমার যদি এই সেটের বা এই উদাহরণের ক্ষেত্রে যদি বলি যে এখানে দেখো এটা হচ্ছে প্রথম পদ, এটা হচ্ছে দ্বিতীয় পদ, এটা হচ্ছে তৃতীয় পদ, এটা হচ্ছে চতুর্থ পদ, ঠিক আছে? এখন তোমাকে যদি বলি যে এর পঞ্চম পদটা বা 13 এর পরের পদটা কত আমাদের, তাহলে সেক্ষেত্রে কি বলবা? যে 17। কেমনে বললা? 1 থেকে 5, 1 থেকে 5, 5 থেকে 9, 9 থেকে 13। এই প্রত্যেকটাতে আমার কিন্তু ডিফারেন্সটা কত? ডিফারেন্সটা কিন্তু ভাইয়া 4, 4 না? দেখো 5 - 1 যদি করি, তাহলে কিন্তু আমরা 4 পাচ্ছি। 9 - 5 যদি করি, সেক্ষেত্রে কিন্তু 4 পাচ্ছি। যদি আবার 13 - 9 করি, সেক্ষেত্রে কিন্তু 4 পাচ্ছি। তাও 13 রয়েছে, এর সাথে যদি আমি 4 যোগ করি, তাহলে কিন্তু পরবর্তী পদটা পেয়ে যাচ্ছি। যদি পাই, তাহলে দেখো আমার কিন্তু এইভাবে যদি তোমাকে জিজ্ঞেস করতে করতে বলে এটা কিন্তু পঞ্চম পদ, তাই না? ফিফথ টার্ম। তোমাকে যদি বলে যে এর 11th টার্মটা কত, তাহলে কি বলতে পারবা? হ্যাঁ বলতে পারবা। কি করবা? যে 6 ফিফথ টার্মের সাথে যদি 17 হয়, তাহলে 6 টার্ম 21, তাহলে 7 টার্মটা 25। এরকম ভাবে তুমি এই 11 টার্মটা বের করবা। কিন্তু আমরা যদি এমন একটা ফর্মুলা বের করি বা এমন একটা রাশি বের করি যে রাশিটা এখানে প্রত্যেকটা পদকে রিপ্রেজেন্ট করবে, সেম ভাবে এখানে ক্ষেত্রে কিন্তু রিপ্রেজেন্ট করবে। দেখো এখানে আমাদের পার্থক্যটা কত ছিল? 2। আমি যদি লিখি 2 এবং যে কোনো স্বাভাবিক সংখ্যা আমরা যদি n কে এর সাথে গুণ করে দেই, তাহলে কিন্তু পেয়ে যাচ্ছি। দেখি n এর পরিবর্তে যদি আমি এখন 1 2 3 4 5 বসাই, দেখি প্রথম পদ কত? এখানে আমাদের 2, ঠিক না? তাহলে আমি যদি এখানে n এর পরিবর্তে 1 বসাই, তাহলে পাচ্ছি। একইভাবে যদি এখন 2 এর সাথে যদি আমি n এর পরিবর্তে 2 বসাই, তাহলে কত পাচ্ছি? 4। একইভাবে 2 এর সাথে যদি 3, এখানে n এর মান 3 বসাই, তাহলে কত পাচ্ছি? 6। বলতে পারি এই 2n টা এই যে সেটটা রয়েছে, এই সেটটার সাধারণ পদকে নির্দেশ করে। দেখো
এটার ক্ষেত্রে যদি আমরা একটা কমন টার্ম বের করতে চাই তাহলে কি করবো আর কি। এখানে দেখো কত আছে 1, এখানে কত আছে 5, পার্থক্য কত 4, তাহলে আমি যদি লিখি 4 ইন্টু হচ্ছে n দিই তাহলে কত আসে। এখন দেখো n এর মান যদি এখানে 1 বসাই তাহলে কিন্তু 4 হয়ে যাচ্ছে। আমাদের কিন্তু প্রথম পদটা কত আছে দেওয়া ভাই 3 দাও, এই 1 দেওয়া আছে। আমি যদি এখান থেকে 3 কে বাদ দেই তাহলে কিন্তু হচ্ছে আমি মোটামুটি এই 1 পদটা পাচ্ছি। কিভাবে পাচ্ছি দেখো 4 ইন্টু 1 এর মান যদি বসাই 1, এর সাথে যদি মাইনাস করে 3 তাহলে কত পাচ্ছি ভাইয়া 4 মাইনাস 3, তার মানে হচ্ছে 1 পাচ্ছি। সেম ভাবে এখানে যদি আমি এখন n এর পরিবর্তে 2 বসাই, যে 4 ইন্টু 2 মাইনাস হচ্ছে 3, তাহলে বলতে পারি 4 দুগুণে 8 মাইনাস হচ্ছে 3, তার মানে বলতে পারি এখানে 5। আমার দ্বিতীয় পদটা মিলছে। একইভাবে দেখি থার্ড পদটা হয় কিনা। 4 ইন্টু 3 মাইনাস হচ্ছে 3 ইকুয়ালস টু হচ্ছে 3 ইন্টু 4 মানে কত 12 মাইনাস হচ্ছে 3, তাহলে হচ্ছে 3, তাহলে কত আসে 12 থেকে যদি 3 বাদ দেয় তাহলে হচ্ছে 9। তাহলে পরবর্তী পদটা মিলছে। তার মানে আমি বলতে পারি কি অনুক্রমের সাধারণ পদটা কত 4n মাইনাস 3। তার মানে কি এভাবে হচ্ছে আমরা কোনো অনুক্রমের হচ্ছে আমরা সাধারণ পদটাকে বের করতে পারবো, ঠিক না। এখন দেখো আমাদের অনুক্রমটা ছিল কি 2, 4, 6, 8, ঠিক আছে। এটা কিন্তু হচ্ছে প্রত্যেকটা সংখ্যার মাঝখানে কি দিছি কমা দিয়েছি, ঠিক না। একইভাবে যদি আমি এই অনুক্রমটাকে যদি প্রত্যেকটা পদের মাঝখানে একটা করে যোগ চিহ্ন বসাই দেই, যে 2 প্লাস 4 প্লাস 6 প্লাস 8 প্লাস আপ টু ডট ডট, ঠিক আছে। এই যে বিষয়টা কমা দ্বারা সংযুক্ত কতগুলো সংখ্যা যদি থাকে সেটাকে বলবো হচ্ছে আমরা অনুক্রম। এবং অনুক্রমের যে পদগুলো রয়েছে এই পদগুলোর মাঝখানে যদি আমরা যোগ চিহ্ন দ্বারা এই সংখ্যাগুলোকে যুক্ত করি তাহলে সেটাকে বলবো হচ্ছে আমরা ধারা। তাহলে ধারা নিয়ে আর কোনো প্রশ্ন থাকার কথা না। আমি যদি লিখি 2 প্লাস 4 প্লাস 6 প্লাস 8 প্লাস হচ্ছে ডট 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 প্লাস হচ্ছে 60। আরেকটা যদি লিখি 2 প্লাস 4 প্লাস 6 প্লাস 8 প্লাস হচ্ছে ডট ডট ডট। দেখো আমি কিন্তু সেম দ্বারা লিখছি, ঠিক আছে, সেম দ্বারা লিখছি, কিন্তু এটার ক্ষেত্রে দেখো আমাকে লাস্টে যে পদটা দেওয়া আছে এটা কিন্তু দেওয়া আছে, কিন্তু এটাতে কিন্তু লাস্টে যে পদটা সেটা কিন্তু আমাদেরকে দেওয়া নাই। এখন দেখো এখানে হচ্ছে এই সেটের এটাকে কি বলতেছে আমরা প্রথম পদ, একইভাবে এখানে বলতেছে প্রথম পদ। দেখো প্রথম ধারাটার ক্ষেত্রে আমি কিন্তু হচ্ছে শেষ পদটা আমার কাছে দেওয়া আছে। এখন যদি শেষ পদটা যদি কোনো ধারার দেওয়া থাকে তাহলে কিন্তু হচ্ছে শেষ পদ এবং প্রথম পদ দেওয়া থাকলে আমরা ওই ধারাকে বলতে পারি এটার শুরু পয়েন্ট হচ্ছে শুরু পদটা হচ্ছে এটা এবং এর শেষের পদটা হচ্ছে এটা। তার মানে কি এইখানে যতগুলো পদ রয়েছে সেটা আমার নির্দিষ্ট, আমি সেটাকে কাউন্ট করতে পারবো। কিন্তু এই ধারাটা খেয়াল করে দেখো, এই ধারাটা যদি খেয়াল করে দেখো তাহলে দেখবো হচ্ছে 2, 4, 6, 8 এগুলো প্লাস চিহ্ন দ্বারা যুক্ত আছে এবং হচ্ছে এই ধারাতে প্রথম পদটা দেওয়া আছে কিন্তু আমাকে শেষ পদটা দেওয়া নাই। যদি শেষ পদটা না দেওয়া থাকে তাহলে আমি কি বলতে পারি কি এই ধারাটা শুরু আছে কিন্তু শেষ নাই। তাতে পদের সংখ্যা কত অনির্দিষ্ট। এই যে ধারার পদের সংখ্যা এর উপর ডিপেন্ড করে আমরা ধারাকে কয় ভাগে ভাগ করব, 2 ভাগে ভাগ করব। একটা হচ্ছে কি সসীম দ্বারা আর একটা হচ্ছে অসীম দ্বারা, ঠিক আছে। এটা কি করলাম বলতো পদ সংখ্যার উপর ডিপেন্ড করে হচ্ছে আমরা ধারাকে 2 ভাগে ভাগ করলাম। এখন দেখো আরেকটা ধারা লিখি যে হচ্ছে 2 প্লাস 4 প্লাস 6 প্লাস ডট ডট ডট, আরেকটা লিখলাম 2 প্লাস 4 প্লাস 8 প্লাস 16 প্লাস হচ্ছে 32 প্লাস হচ্ছে ডট ডট ডট। এখন দেখো এখানে কিন্তু প্রতি ক্ষেত্রে হচ্ছে পার্থক্য আছে, এখানে কিন্তু প্রতি ক্ষেত্রে পার্থক্য 2 বুঝলাম, এখানে কত 2, এখানে কত 4, এখানে কত আসতেছে তারপরে 8। দেখো এখানে কিন্তু আমাদের পার্থক্যগুলো সেম নাই। এখন দেখি পার্থক্য যদি সেম নাই তাহলে এখানে কি সম্পর্ক আছে একটু খেয়াল করে দেখো তো। আমরা যদি রাশিগুলোকে অনুপাত আকারে লিখি 4/2 মানে কত 2, 8/4 মানে কত 2, ঠিক না, এবং হচ্ছে 16/8 মানে কত 2। তার মানে বলতে কি এই যে এখানে প্রত্যেকটা পদ এই যে প্রথম পদ এর সাথে গুণ হয়েছে এই নিজে, তাহলে কত হয়েছে 4, আবার হচ্ছে 4 এর সাথে 2 গুণ হয়ে কি কত হয়েছে 8 হয়েছে, 8 এর সাথে 2 গুণ হয়ে কত হয়েছে আমাদের 16 হয়েছে। তার মানে কি এখানে গুণ আকারে আসছে। এই দেখো পদগুলা পরস্পরের সাথে কিভাবে সম্পর্ক এটার উপর ডিপেন্ড করে আমাদের দ্বারা হচ্ছে 2 প্রকার। সেটা হচ্ছে একটা হচ্ছে সমান্তর দ্বারা, প্রত্যেক ক্ষেত্রে কি থাকবে সমান্তর থাকবে, ঠিক আছে, সমান্তর দ্বারা। আরেকটা হচ্ছে গুণোত্তর দ্বারা। কি দ্বারা গুণোত্তর দ্বারা। দেখো এখানে কিন্তু সমান্তর ছিল মানে কি ডিফারেন্সটা মানে ডিফারেন্সটা হচ্ছে সেম ছিল, কিন্তু এখানে কি আছে আমাদের ডিফারেন্স নাই, কিন্তু হচ্ছে এখানে প্রত্যেকটা সংখ্যা আগের সংখ্যার সাথে 2 গুণ করা হয়েছে, ঠিক না। পার্থক্যের উপর ডিপেন্ড করে যে ধারাটা সেটা হচ্ছে সমান্তর দ্বারা। অনুপাত আকারে যে থাকার বিষয়টা সেটার উপর ডিপেন্ড করে হচ্ছে ধারাকে আরেকভাবে ভাগ করছে সেটা হচ্ছে গুণোত্তর দ্বারা। তো 13.1 এ মূলত হচ্ছে আমাদের সমান্তর ধারা নিয়ে আলোচনা করা হয়েছে এবং 13.2 এ আমাদেরকে হচ্ছে গুণোত্তর ধারা নিয়ে আলোচনা করা হয়েছে। যেহেতু আজকের ক্লাসটি মূলত হচ্ছে
13.1 এর উপর ডিপেন্ড করে। তাই আমরা আজকে সমান্তর ধারা নিয়ে বিস্তারিত আলোচনা করব। সমান্তর ধারা বলতে আমরা কি বোঝাচ্ছি, যদি কোনো একটি ধারার যে কোনো পদ এবং এর পরবর্তী পদটার পার্থক্য যদি সব ক্ষেত্রে সমান থাকে তাকে সমান্তর ধারা বলি।